বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং আমাদের সাথে যুক্ত আছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য একটু খুব ছোট করে তুলে ধরি, এরপর আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুব সমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা ও সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে। প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই কথা বলেন। অধ্যাপক ইউনূস তার মূল বক্তব্যে সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরির উপর গুরুত্ব দেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে ঢাকায় সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশও লাঠিপেটা ও কাঁদানো গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে দফায় দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আগামী 2 দিন অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় এই 2 দিন সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সিটি কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন এই কথা জানান এবং তিনি শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপরে আরেকটি তথ্য তা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেন একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক বিকাশ সরকার জানান, একজন হিন্দু শ্রমিক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। এবং সবশেষ আরেকটি তথ্য ছোট করে তা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না। অনেক হয়েছে, কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। যশোরের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। জামিনে দাগী সন্ত্রাসীদের মুক্তি পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, আমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে। জামিনের বিষয়টা তো আমাদের হাতে নেই, জজরা বিচার বিবেচনা করে জামিন দিচ্ছেন, এ বিষয়ে আদালতের পিপির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই ছিল কিছু তথ্য। আমি অনুষ্ঠানের শুরুতে একটু জিতেন বড়ুয়া আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। খাগড়াছড়িতে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের 4 দিনের মাথায় বেসরকারি মোবাইল কোম্পানি রবির 2 টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে এবং খাগড়াছড়িতে এই অপহৃত যে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী তাদের উদ্ধার অভিযানে গিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে নিরাপত্তা বাহিনী। এবং এদিকে বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা এবং সামাজিক মাধ্যমে এর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। গত 16 এবং 17 এপ্রিল তারা পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ নেয়। আমি একটু আপনার কাছে জানতে চাই জিতেন বড়ুয়া, এই যে ঘটনাগুলো আমি বললাম এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, আপনি কি জানেন, যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আশরাফ ভাই। পার্বত্য চট্টগ্রামের জনসাধারণ আসলে এখন আর ভালো নেই। 5 আগস্টের পট পরিবর্তনের পর আমূল উন্নয়ন এখানে আশা করলেও বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে উন্নতি তো হয়নি, বরং জনসাধারণের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এটা একটা নিত্য নৈতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্র এবং এক টমটম চালক অর্থাৎ অটো রিক্সা চালক সহ 6 জন অপহরণের ঘটনার পর সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং ওনাদের দাবি স্থানীয় যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমান সাহেব উনি বলেছেন সন্ত্রাসীরা বিভিন্ন স্থান থেকে তাদের অপহৃতদেরকে নিয়ে স্থান পরিবর্তন করার কারণে, ঘন ঘন স্থান পরিবর্তন করার কারণে তাদেরকে ট্রেস করা যাচ্ছে না এবং সেই বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেটা
প্রক্রিয়াধীন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় যেমন গতকাল সেনাবাহিনী ইউপিডিএফ এর একটি আস্তানা সন্ধান পেয়েছে, সেখানে প্রচুর নথিপত্র, বিভিন্ন মোবাইল, সামরিক সরঞ্জাম আদি মানে উদ্ধার করেছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে পাহাড়ে এখনো মানে সন্ত্রাস রয়ে গেছে। এই সন্ত্রাস মানে বন্ধ না হলে আমাদের এই পার্বত্য এলাকার জনজীবনে কোনো মানে স্থিতিশীলতা আসবে না। এটা পাহাড়ি বলেন, এটা বাঙালি বলেন। এখানে আমি একটু বলে রাখি, সবচেয়ে এখানে সমস্যা এর মধ্যে আছে পার্বত্য এলাকায় কর্মরত সাংবাদিকরা, বিশেষ করে খাগড়াছড়ি অঞ্চলের সাংবাদিকরা। আমরা সত্যও বলতে পারতেছি না এবং মিথ্যা তো আমরা বলি না, কিন্তু অনেকেই বলে থাকে পার্বত্য খাগড়াছড়ি জেলার সাংবাদিকরা মিথ্যা তথ্য পরিবেশন করে থাকে বা যে ভুল তথ্য দিচ্ছে বা মানে সত্য কথা বলতেছে না। এটা আসলে না, মিথ্যা কথা। এটা মানে অবস্থার পরিপ্রেক্ষিতে যারা ভিকটিম তারা সবসময় এই অভিযোগটা করে থাকে। যেমন আমি বলি, গত 12 এপ্রিল ফুল বিজু, যেটা পাহাড়িদের ফুল বিজু, বিশেষ করে চাকমা সম্প্রদায়, হঠাৎ করে ঘোষণা দিল সকালবেলা তাদের এই অনুষ্ঠান সাংবাদিকরা অংশগ্রহণ মানে ছবি তুলতে পারবে না, ভিডিও তুলতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আগস্টের পরে, 5 আগস্টের পরে সেপ্টেম্বর অথবা সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে যে দাঙ্গা হয়েছিল খাগড়াছড়িতে সাম্প্রদায়িক, ওই ঘটনায় বেশ কয়েকজন পাহাড়ি, 3 পার্বত্য জেলা 3জন 4জন পাহাড়ি নিহত হয়েছেন গুলিতে। সেগুলি কারা গুলি করছে সেই বিষয়গুলো সাংবাদিকরা মানে বলেনি, তাদের অভিযোগ। কিন্তু আমাদের যারা আমরা পার্বত্য অঞ্চলায় কাজ করি, কারা গুলি করেছে সাংবাদিক তো রাতের অন্ধকারে দেখিনি। দুর্বৃত্ত, আমরা বলি যে দুর্বৃত্তরা গুলি করেছে, কিন্তু যারা ভিকটিম তারা তো বলে নাই সাংবাদিকদেরকে হ্যাঁ অমুকে বা ওরা ওই সংগঠন বা ওই সংগঠনের লোকরা বা আমাদের লোকদেরকে গুলি করেছে। অযথা সাংবাদিকদেরকে তারা নানা ধরনের ভয়ভীতি বা অনুষ্ঠান বয়কটের সাংবাদিকরা যেন যেতে না পারে এই ধরনের মানে অভিযোগ করে প্রতিহত করার চেষ্টা করে। এটা আসলে খুব দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। এটা আমাদের বর্তমান খাগড়াছড়ি প্রেস ক্লাব অথবা সাংবাদিক ইউনিয়নে যারা নেতৃত্ব আছে, দুর্বল নেতৃত্বের কারণে আমি মনে করি সেটা হয়েছে। বোল্ডলি যদি তাদেরকে প্রতিবাদ জানানো হতো, কেন সাংবাদিকরা ওই অনুষ্ঠানে যেতে পারবে না? কেন মানে এই যে অপহরণ হয়েছে, অপহরণের মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সাংবাদিকদেরকে বলতেছে না আমরা এটা অপহরণ করছি বা আমরা অপহরণ করি নাই বা অমুকরা এটা অপহরণ করছে, শুধু দোষটা সাংবাদিকদেরকে চাপাই দিচ্ছে। কেননা সাংবাদিকরা লিখছে না কেন? আমরা যদি আমাদেরকে যদি তথ্যই না জানাই আমরা এটা কিভাবে লিখবো? আর এখানে আরাকান যে আর্মিরা যে মানে জলকেলি উৎসবে অংশগ্রহণ করেছে বান্দরবনে, এটা এই প্রসঙ্গে যদি বলতে হয় তা বলবো, আরাকান আর্মিরা এটাতে এই পার্বত্য বান্দরবনে ওইদিকে আজকে এটা নতুন ঘটনা নয়, বিভিন্ন সময় তারা বিভিন্ন আসে। এদের যে ফেস ভ্যালু বা ওদের যে চেহারা আমাদের পার্বত্য এলাকার লোকজনের সাথে, পাহাড়ি জনগোষ্ঠীর সাথে প্রায় মিল রয়েছে। তো এরা যে আরাকান বা আরাকান আর্মি বা অন্য দেশের লোক বা ত্রিপুরার লোক বা যে কি কয় মায়ানমারের লোক, সেটা সহজে বোঝা যায় না, টেস্ট করা যায় না। আর পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে একটা যেই মানে মানে অভ্যাসটা রয়েছে বা নীতিটা রয়েছে, তারা কিন্তু কোনো সন্ত্রাসীদেরকে অমুক জায়গায় আছে এটা নিরাপত্তা বাহিনীদেরকে তারা বলে না। এটা ভয়ে হোক বা তাদের নীতিগত কারণে হোক সেটা বলে না। আর এক্ষেত্রে পার্বত্য অঞ্চলের যেই সমস্যাটা, এটা আসলে আমাদের দীর্ঘদিনের সমস্যা। এটা চুক্তি হয়েছে, চুক্তির পর এখানে শান্তি বিরাজ করার প্রত্যাশা করা জিতেন বড়ুয়া, আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে, যদি একটু সংক্ষেপে বলেন। জি জিতেন বড়ুয়া, এই যে ইউপিডিএফ এর মতো যে আরো যে সংগঠনগুলো রয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ এখন, এবং স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে, তাদের অ্যাক্টিভিটি কি? আচ্ছা, ইউপিডিএফ তো রয়েছে, এরপরে রয়েছে এখানে একটু বলে রাখি, প্রথমে পার্বত্য চট্টগ্রামে ছিল একটি মাত্র মানে সংগঠন যেটা তাদের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছিল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। যখন বিগত আওয়ামী লীগ সরকারের সাথে চুক্তি করে তখন এর মানে জনসংহতি সমিতি থেকে বা তাদের মদতপুষ্ট পাহাড়ি ছাত্র পরিষদ যে নেতৃত্বটা ছিল রশিদ বিকাশ খিসা, তার নেতৃত্বে সেখানে ইউপিডিএফ না অর্থাৎ ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটি সংগঠন সৃষ্টি হয়। এই সংগঠনের তারা উদ্দেশ্য হচ্ছে যে তারা পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন চায়, পার্বত্য এলাকায় তারা নিজেরাই শাসন করবে, মানে একটা প্রদেশ ভিত্তিক স্বায়ত্ত শাসন চায়। এই উদ্দেশ্য নিয়েই ইউপিডিএফ এর জন্ম। পরবর্তীতে আবার জনসংহতি সমিতি ভেঙে হলো জনসংহতি সমিতি এম এন লারমা,
তারপর ইউপিডিএফ ভেঙে হলো ইউপিডিএফ গণতান্ত্রিক। এভাবে পাহাড়ে একটি সংগঠন থেকে আজকে 4টা সংগঠন শুধুমাত্র খাগড়াছড়িতে। বান্দরবনের দিকে যদি দেখা যায় সেখানে আরো মানে এই 4টা তো আছে, সাথে মক পার্টি, সাথে এই যে আরাকান আর্মি, তারপরে কুকিচিন, এই ধরনের আরো বিভিন্ন সশস্ত্র গ্রুপ সৃষ্টি হয়েছে। তা এখন আমাদের মানে দুর্বলতার যে দিকটা সেটা হচ্ছে যে কি, পৃথিবীর অন্যান্য দেশে রাষ্ট্রীয় পলিসি কিন্তু একটা নীতি থাকে, সরকার আসে সরকার যায়, কিন্তু রাষ্ট্রীয় পলিসি পরিবর্তন হয় না। কিন্তু আমাদের এখানে রাষ্ট্রীয় কোনো পলিসি নেই, যে সরকার আসে সেই সরকার জিতেন বড়ুয়া, এই বিষয়টি তো আমরা আসবো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই। রাজিকুজ্জামান, আমি একটু আপনার কাছে আসি। যেই কথাগুলো বলছিলেন জিতেন বড়ুয়া, আমি সাথে কয়েকটি তথ্য একটু যোগ করি। বিজিবির প্রতিবাদের পর সুন্দরবনের ভেতরে সীমান্ত নদী কালিন্দির বাংলাদেশ অংশে মাছ ধরার সময় ছিনিয়ে নেওয়ার 4 দিন পর বাংলাদেশি জেলেদের 3টি নৌকা ফিরিয়ে দেয় বিএসএফ। এবং গত 5 মাসে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া প্রায় 150 জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এবং এই এপ্রিল মাসে টেকনাফ থেকে সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে সব কিছু মিলিয়ে যদি বলি, বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের যে সীমান্ত, এই সীমান্ত পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, যদি একটু বলতেন রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। আমরা এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের 3 দিকে আছে ভারত, একদিকে কিছু অংশে আছে মিয়ানমার, আর একটা অংশ আছে আমাদের বঙ্গোপসাগর। ফলে এই রাষ্ট্রটাকে বিবেচনা করতে হবে। প্রায় 4000 কিলোমিটারের উপরে ভারতের সঙ্গে সীমানা আমাদের, 150 কিলোমিটারের বেশি আমাদের মায়ানমারের সঙ্গে। মায়ানমারের সঙ্গে যে সীমানাটা, সেটা বেশিরভাগই হচ্ছে দুর্গম পাহাড় অঞ্চল। আর নাফ নদী বাংলাদেশ এবং মায়ানমারের মাঝখানে একটা সীমানা রেখা তৈরি করে দিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের বর্ডার গার্ড, যেটাকে আমরা বলছি, সেই বর্ডার গার্ডের সক্রিয়তা, সক্ষমতা, সেটা যেমন দরকার। পাশাপাশি যে কোনো ঘটনার একটা দ্রুত মানে অ্যাকশনটাও খুব দরকার। অ্যাকশনটা 2 রকমের হতে পারে। একটা অ্যাকশন যেমন ধরুন যে প্রশাসন এবং পুলিশি অ্যাকশন, আর একটা হচ্ছে কূটনৈতিক অ্যাকশন। যেমন আমরা এই সীমানা চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, কাঁটাতারের আমরা ঝুলতে দেখেছি ফেলানিকে, এবং এটা গোটা দেশের মানুষকে আবেগে যেমন আপ্লুত করেছে, তেমনি অপমানিত করেছে। তো সেই অপমান, সেটার প্রতিবিধানটা কে করবে? রাষ্ট্রকে তো করতে হবে। আর আপনি যে তথ্যটা দিলেন, যে তথ্যটা পত্রিকায় এসেছে, যে আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে নাফ নদীতে বাংলাদেশের জেলেদেরকে, বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে, বিএসএফ গুলি করে মারছে। এর আগে আমরা শুনেছিলাম, অন্তত ভারতের সঙ্গে আলোচনার ক্ষেত্রে শুনেছিলাম, যে সীমান্তে হত্যাটা আর হবে না, সীমান্তে হত্যাটাকে জিরো টলারেন্সে দেখা হবে। তো ফলে এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের কূটনৈতিক তৎপরতার দুর্বলতা এবং আমাদের প্রশাসনিক এবং আমাদের বর্ডার গার্ডের দুর্বলতাটাও বিবেচনা করতে হবে। এর পাশাপাশি যেটা করতে হবে, যে একটা আন্তঃসীমান্ত বাণিজ্য আমাদের এখানে আছে। আন্তঃসীমান্ত শুধু চোরাচালানি আছে তা না, আন্তঃসীমান্তে তো আমাদের 18-19টা আমাদের ইয়ে আছে, সীমান্ত চৌকি আছে, যে জায়গাগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য হয়। আবার বাংলাদেশের কয়েকটা জায়গা আছে যেখানে সীমানাটা এমন ভাবে ভাগ হয়েছে যে বাংলাদেশ এবং ভারত একই বাড়ির আঙিনার মাঝখান দিয়ে ওটা চলে গেছে। আমরা পঞ্চগড়ে চা বাগানের মাঝখান দিয়ে বাংলাদেশ ভারতের সীমানা যেতে দেখেছি। আমরা হিলিতে আমাদের আমাদের দেখেছি যে স্টেশনের এপারে ভারত, ওপারে বাংলাদেশ। এই জায়গাগুলো তো খুব সতর্ক পর্যবেক্ষণ থাকা দরকার। সেখানে আমাদের জনগণকেও সতর্ক রাখা দরকার, যে আমাদের জনগণকে কখনো কখনো গরু চোর আখ্যা দিয়ে কি গুলি করার পেতে পারে, বৈধতা কেউ পেতে পারে? গরু চোর আখ্যা দিয়ে গুলি করাটা কি ন্যায্যতা পেতে পারে? এইটা কিন্তু আমাদের রাষ্ট্রের খুবই গুরুত্বের সঙ্গে দেখা দরকার। আমি মনে করি যে সেটা আরাকান সীমান্তে হোক, আর সেটা ভারতীয় সীমান্তে হোক, এই যে সীমান্তে হত্যা, সীমান্তে নির্যাতন, সীমান্তে অপহরণ, এটার পিছনে রাষ্ট্রের আরো আমাদের তৎপর হওয়া দরকার। আর পাশাপাশি যে জিনিসটা খেয়াল করা দরকার, জনগণের মধ্যেও এই মর্যাদাবোধটা তৈরি করা দরকার। এটা আমাদের দেশ, আমাদের দেশকে আমরা কোনোভাবে অপমানিত হতে দিতে পারি না। আমাদের দেশকে কোনোভাবে আমরা কারোর কাছে হেয় হতে দিতে পারি না। সেই জায়গাটাও জনগণেরও একটু এগিয়ে আসা উচিত, যে সীমান্তে অবৈধ চোরাচালান, দুর্নীতি, কখনো কখনো এই যে মাদক চালান সঙ্গে যে যুক্ত হয়ে থাকে। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, বার্মা অঞ্চলে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, এই ছোট্ট একটু সীমান্ত, তারপরে বার্মার এই সীমান্ত দিয়ে কিভাবে আমাদের এখানে ইয়াবা আসে,
কিভাবে আমাদের এখানে নেশার দ্রব্য আছে। ভারত তো আমাদের 3 দিকে কাঁটাতারের বেড়া দিয়েছে। কাঁটাতারের বেড়া গলিয়ে কোনো মানুষ পার হতে পারে না, গুলি করে হত্যা করা হয়। তাহলে এরকম হাজারে হাজারে লাখে লাখে ফেন্সিডিল কোথা থেকে আসে? তার মানে মানুষ যাওয়া বন্ধ হলেও মাদক যাওয়া কিন্তু বন্ধ হয় না। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এর পেছনে উদ্দেশ্যটা কি? অবৈধ ব্যবসাটা চলবে, মানুষ চলাচল করতে পারবে না, কিন্তু অবৈধ ব্যবসা চলবে। এর পেছনে তাহলে কারা যুক্ত? এখানে ব্যবসায়িক সার্কেল কিভাবে যুক্ত আছে? এখানে আমাদের যারা সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব, তাদের দায়িত্বের অবহেলা এখানে যুক্ত আছে কিনা, এগুলো আমাদের আলোচনা করতে হবে এবং তুলতে হবে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টাও খুব গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। এমনকি যারা কথায় কথায় ভারতের সঙ্গে এক ধরনের সাম্প্রদায়িক বিভাজন করতে চান, তাদেরকে আমরা বলতে চাই, ভারত কিন্তু আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্র কখনো বন্ধু হয় না, প্রতিবেশী রাষ্ট্র কখনো শত্রু হয় না। প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী, তার সঙ্গে প্রতি মুহূর্তে নিজের স্বার্থে আমার বার্গেনিং করতে হবে। আমাদের নিজেদের স্বার্থে পানি নিয়ে বার্গেনিং করতে হবে, নিজের স্বার্থে বাণিজ্য নিয়ে বার্গেনিং করতে হবে। এখানে গলাগলি করে বন্ধুত্ব করার কোনো জায়গা নেই, এখানে বন্দুক নিয়ে শত্রুতা করারও দরকার নেই। আমাদেরকে দেখতে হবে আমাদের দেশের স্বার্থ আমাদেরকে সর্বোচ্চ রক্ষা করতে হবে। কিন্তু আমরা কখনো কখনো কোনো কোনো শাসকের মুখে এমন বন্ধুত্বের বাণী শুনেছি, সেখানে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো হয়ে যায়। আবার কখনো কখনো এমন শত্রুতার কথা শুনি, যেখানে আমাদের যে সাধারণ সম্পর্ক সেটাও একটু নষ্ট হয়ে যেতে পারে। সেই জায়গাগুলো আমরা মনে করি রাষ্ট্রের এই জায়গাগুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। জি, রাজগুজ্জামান রতন, আমি একটু ছোট করে আসি আপনার কাছে। যদি আমরা দেখি যে ঢাকায় প্রায় প্রতিদিনই এক বা একাধিক আন্দোলন, প্রতিবাদ, নানা ধরনের কর্মসূচি হচ্ছে এবং সেনাবাহিনীও ঢাকা এবং ঢাকার আশপাশ এবং বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে ইস্যুগুলো, এই সব জায়গায় নিরাপত্তা দিতে আসলে ব্যস্ত থাকতে হচ্ছে। মনোযোগটা আসলে ঢাকাতেই, যদি আমরা বলি যে বলা চলে যে মনোযোগটা এখন ঢাকাতেই, ঢাকাকে কেন্দ্র করেই মূলত। এই ক্ষেত্রে কি যে সীমান্তে যা হচ্ছে অথবা সীমান্তে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না সরকার, বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখুন, সরকার বলেছে যে 30,000 সেনা সদস্য ডিপ্লয় করা হয়েছে, মানে মোতায়েন করা হয়েছে। এই 30,000 ক্যান্টনমেন্ট থেকে আসবেন, তারা ফিরে যাবেন, আবার 30,000 আসবে। ফলে সেনাবাহিনীর একটা বাই রোটেশন তারা দায়িত্ব পালন করছেন, এটা যেমন ঠিক। পাশাপাশি আমাদের যে 2.25 লক্ষ পুলিশ বাহিনী আছে, সেই পুলিশ বাহিনী তারা যথাযথ দায়িত্ব পালন করছে কিনা, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। ফলে পুলিশ যদি তার দায়িত্বটা পালন করতে পারে, সেনাবাহিনীকে তার সঙ্গে যদি আমরা আরো এডিশন, আরো 30,000 সেনাবাহিনীর সেনা সদস্যকে যদি আমরা এখানে দেখি, তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে আসার কথা। কিন্তু সেটা আসছে না কেন? তার মানে কি জনগণের মধ্যে আস্থার একটা ঘাটতি তৈরি হয়েছে, কিংবা জনগণ কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিংবা মব সংস্কৃতির নামে যা শুরু হয়েছে সেটা কি আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিকে বিপর্যস্ত করে দিচ্ছে? এগুলো যেমন একটা দিক। দ্বিতীয়ত, এই যে আন্দোলনগুলো হচ্ছে, আন্দোলনের কথা শোনার মতো রাষ্ট্রের কি কারো কোনো দায় নাই? একটা জায়গায় ঘেরাও হয়ে বসে থাকবে 5 ঘন্টা 6 ঘন্টা, কর্তা ব্যক্তিদের কেউ কি আসবেন না তাদের কথাটা শোনার জন্য? এই যে ডিলে পলিসি কখনো কখনো অ্যারোগেন্সিকে বাড়িয়ে তোলে। ফলে আমরা মনে করি যে এই ক্ষেত্রে একটু মানে তৎপর হওয়া উচিত। রাজনৈতিক সরকারের চাইতেও তো অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতা এখানে আরো অনেক বেশি দৃশ্যমান হওয়া দরকার। যে ছাত্ররা যখন রাস্তায় নামলো, কেন পলিটেকনিকের ছাত্রদেরকে এতক্ষণ ধরে রাস্তাটা অবরোধ করে রাখতে হলো? তারাই বা রাখলেন কেন? আর কেউ বা এখানে দায়িত্ব পালন করার জন্য যেতে পারলেন না কেন? এটা যেমন একটা ঠিক। আবার ধরুন, যদি বলি আমাদের কখনো কখনো গার্মেন্টস শ্রমিকরা 3 মাসে 2 মাসের মজুরি না পেয়ে শ্রম দপ্তর ঘেরাও করে বসে আছে, আশুলিয়াতে ঘেরাও করছে, সাভারে ঘেরাও করছে। তাহলে সেক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে না কেন? আমরা মনে করি দ্রুত পদক্ষেপ অনেক সমস্যার দ্রুত সমাধান করে দেবে। এই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ক্ষমতায় যারা আছেন, তাদের দ্রুততম ভূমিকা পালন করাটা খুবই গুরুত্বপূর্ণ। জি, রাজগুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি বিরতির পর একটু জিতেন বড়ুয়া আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে আপনি যেমন বলছিলেন খাগড়াছড়ি বান্দরবানের যে অবস্থা, আমি একটি প্রশ্ন রেখেছিলাম, আবার একটু আপনার কাছে জানতে চাই, একটু যদি বলেন স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা আসলে কতটা অ্যাক্টিভ আপনাদের এলাকায় এবং সেখানে কতটা কার্যকর ভূমিকা রাখছে, আপনি সাংবাদিক হিসেবে কি দেখতে পাচ্ছেন? জিতেন বড়ুয়া।
ধন্যবাদ। আসলে পার্বত্য খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনী প্রশাসন আহ, সবগুলোই অ্যাক্টিভ আছে, কিন্তু ভৌগোলিকগত কারণে এখানে পাহাড়, জঙ্গল বা বিভিন্ন ভৌগোলিকতার কারণে নিরাপত্তা বাহিনীর পক্ষে বা আইন শৃঙ্খলা বাহিনী যারা সেনাবাহিনী, পুলিশ, বিডিআর আছে, সব জায়গায় মানে একসাথে মুভ করা বা একসাথে মুভ করতে পারে না। এমন প্রত্যন্ত এলাকা আছে যেখানে সহজে মানে যাওয়া যায় না। তো যার কারণে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো, ওগুলো মানে তারা এই সমস্ত স্থানগুলো তো বেছে নেয়। যেমন গতকালকে যেই আস্তানাটা কি সন্ধান পাওয়া গেছে, সেটা একটা রিমোট এলাকা। তারপর সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানের মাধ্যমে সেটা টেস্ট আউট করতে পেরেছে, এবং সেখানে কোনো লোককে ধরতে না পারলেও মানে তাদের অবস্থান যেখানে ছিল, এরা যে এখানে প্রশিক্ষণ দিত বা তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল, সেগুলি প্রশাসন জানতে পারছে। তাই প্রশাসন এখানে সাথে সাথে যেমন সিভিল প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিডিআর আছে, সবাই সমন্বয়ের মাধ্যমেই কিন্তু পার্বত্য জেলা খাগড়াছড়িতে কাজ করতেছে। কিন্তু কাজ করলে কি হবে, এখানে যে যে মানে যে সমস্যাটা আছে, এটা মানে সেটা হচ্ছে যে কি সূক্ষ্মভাবে এখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী আছে, তারা যদি সন্ত্রাস না চায়, তাদেরকে এগিয়ে আসতে হবে। আর রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকেও আন্তরিকতা নিয়ে, সাম্প্রদায়িকতার উদ্যোগ নিয়ে আমাদের এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। পাহাড়ে চুক্তি হয়েছে এমন জিতেন মানে বড়ুয়া, যেই আর যেই সন্ত্রাস- ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনিও বলছিলেন, তথ্য দিচ্ছিলেন, আমিও কয়েকটি তথ্য তুলে ধরলাম, যে এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি, এখানে কি আসলে কোনো বড় কোনো নিরাপত্তা সংখ্যা রয়েছে? যারা সীমান্তের যারা বসবাস করেন, তাদের জন্য কোনো নিরাপত্তা সংখ্যা অথবা তাদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক আপনি কি দেখতে পান কিনা? না, আতঙ্ক হচ্ছে সীমান্ত এলাকায় আতঙ্ক, সেটা পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে। মানে সীমান্ত এলাকায় তো বাঙালি জনগোষ্ঠী তেমন নেই। পাহাড়িরা মানে এক্ষেত্রে আতঙ্কিত আছে, তারা উভয় দিক দিয়ে আতঙ্কগ্রস্ত। মানে যদি তাদের সন্ত্রাসীদের অবস্থান তারা নিরাপত্তা বাহিনীকে বলে, তাহলে সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে বা তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে সন্ত্রাসীদের অবস্থান যখন মানে অবস্থান না জানানোর কারণে তারাও আবার নিরাপত্তা বাহিনীর থেকে হয়রানির শিকার হচ্ছে। তো উভয় ক্ষেত্রে আসলে পাহাড়িরা মানে আতঙ্কিত, শঙ্কিত, ঠিক এটা। আর এই সাথে সাথে বর্তমানে বাঙালি জনগোষ্ঠীও যে মানে পার্বত্য এলাকায় যে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠী আছে, তারাও মানে একটা আতঙ্কিত আছে, সহজভাবে মানে সব জায়গায় যেতে পারছে না। যেমন দেখেন যে রবির টাওয়ারের যে দুজন লোক, এদিকে কর্মকর্তাকে, জি। 5 জন অপহৃত হয়েছে, আবার অপহরণের 4 দিনের মাথায় আবার রবি টাওয়ারের লোক অপহরণ হয়েছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে সন্ত্রাসীরা খুবই অ্যাক্টিভ, তারা নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক্ষেত্রে আমি মানে যেটা বলবো, সেটা সেই ক্ষেত্রে হচ্ছে যে পাহাড়ি জনগোষ্ঠী সন্ত্রাসী গুলোর সাথে এখন বাঙালি জনগোষ্ঠীগুলোরও ইনভলভমেন্ট রয়ে গেছে। যার কারণে নিরাপত্তা বাহিনী বা প্রশাসন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, তারা এগুলা তথ্য পাচার করছে। যার কারণে তারা সতর্কতার সাথে মানে ধরেন জেলার উত্তর দিকে নিরাপত্তা বাহিনী কাজ করতেছে, তারা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে তারা সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখছে। আর চাঁদাবাজিটা তো মারাত্মক আছে, চাঁদার জন্যই অপহরণ করা হয়। আর যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র 5 জনকে অপহরণ করা হয়েছে, এটা আসলে চাঁদাবাজি না রাজনৈতিক, সেটা এখনো আমরা বুঝতে পারছি না। এই এখন পর্যন্ত তাদের অভিভাবকরা কিন্তু থানায় কোনো অভিযোগ করেনি। নিরাপত্তা বাহিনী নিজ উদ্যোগেই এই ধরনের অভিযান মানে পরিচালনা করছে। পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে সবচেয়ে বড় মানে আবার যেটা আমরা দেখি, সেটা হচ্ছে তারা থানায় ইনফরমেশন দেয় না, কোনো তথ্য দেয় না, উল্টো সমালোচনা করে। জি। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পাহাড়ি যে সমস্ত নেতৃবৃন্দ আছে, এলাইট পার্সন আছে, তাদেরকে সোচ্চার হতে হবে। তাদেরকে এখন সামাজিকভাবে বৈঠক করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যদি না হয়, তাহলে এই পাহাড়ি সমাজ আসলে কতটুকু, পাহাড়ি জনগোষ্ঠী কতটুকু টিকতে পারবে, সেটা এখন প্রশ্ন দেখা দিচ্ছে। জি, জিতেন বড়ুয়া, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসি আমি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন, আমি বলছিলাম যেমনটা অনুষ্ঠানের শুরুতে, মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে, কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তার এই যে বক্তব্য, স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, তা হলো এতদিন কি তাহলে সরকার এই যে মব ভায়োলেন্স এর ব্যাপারে নমনীয় ছিল? রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। আহ, আমরা এর আগেও শুনেছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার মুখেও শুনেছিলাম
যে মব জাস্টিস কোনোভাবেই সহ্য করা হবে না। কিন্তু আমরা দেখেছি যে মব জাস্টিস নয়, মব ভায়োলেন্স হয়েছে, এবং মব ভায়োলেন্স সেটা এমন একটা অ্যানার্কি তৈরি করেছে যে মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি এটা গণতান্ত্রিক সংস্কৃতি বলি, রাজনৈতিক পরিবেশ বলি, এমনকি মানুষের যে স্বাভাবিক চলাফেরা সেটাকে বিঘ্নিত করে ফেলছে। তো এটা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাটা বললেন যে আর অ্যালাউ করা হবে না, আমি আর কথাটার উপর অত বেশি জোর দিতে চাই না, হয়তো তিনি তার কথা ঝুঁকে বলেছেন, যে তার মানে আগে আর কথার উপর জোর দিলে মনে হয় যে আগে অ্যালাউ করেছিলেন। আমি এই বিতর্কে যেতে চাই না। আমি মনে করি তিনি যখন বলছেন যে অ্যালাউ করা হবে না, আমরা তার কার্যকারিতা কালকে থেকে দেখতে চাই। জি। যখন তিনি বললেন যে হবে না, তখন কাল থেকে দেখতে চাই। এ যাবৎকাল যা হয়েছে তার ফলাফল কিন্তু দেশে এবং দেশের বাইরেও ভালো হয় নাই। এবং দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা এবং আতঙ্ক থাকলে আর যাই থাকুন, সেটা কিন্তু গণতন্ত্র থাকে না। আমরা একটু গণতান্ত্রিক পরিবেশ পেতে চেয়েছিলাম, যে কারণে তো একটা ফেসিবাদী ব্যবস্থার অবসান চেয়েছিলাম। আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম, যে কারণেই তো আমরা অভ্যুত্থানে এত মানুষের জীবনদান হলো। আমাদের শ্রমিক এবং কৃষকরা তাদের জীবনের নিশ্চয়তা এবং নিরাপত্তা পেতে চেয়েছিলেন। একদিকে মানুষ যেমন তার আয়ের নিরাপত্তা চায়, আরেকদিকে রাতে ঘুমানোর নিরাপত্তা তো চায়। রাস্তায় চলতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়বো কিনা, রাস্তায় চলতে গিয়ে কেউ ধাক্কা দিয়ে আমাকে অপমান করবে কিনা, কখনো কখনো একটা সাম্প্রদায়িক অভিযোগ তুলে আমাকে ঘেরাও করা হবে কিনা, এইরকম আতঙ্কের মধ্যে যদি মানুষ থাকে, তাহলে বলুন মানুষের কি স্বাভাবিকতা থাকে? ফলে একটা রাষ্ট্র যদি আধুনিক রাষ্ট্র হতে হয়, গণতান্ত্রিক রাষ্ট্র হতে হয়, তাকে অবশ্যই এই গণতান্ত্রিক আইনের শাসন এটাকে প্রবর্তন করতে গেলে একটা যে ভায়োলেন্সের বিরুদ্ধে তাকে আইনের কথা বলতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে সেই কথাটা শুনেছি, এখন তারা একটা প্রয়োগ দেখতে চাই। 8 মাসে অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে। এই নেতিবাচক ঘটনাগুলো মানুষ কিন্তু কখনো কখনো এইভাবে নিয়েছে যে একটা পরিবর্তনের সময় কিছু কিছু বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। কিন্তু বিশৃঙ্খলাটাই যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আর শৃঙ্খলা আনা যাবে না। জি। সেক্ষেত্রে আমরা মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, তিনি তার কথাটাকে রক্ষা করার চেষ্টা করবেন, এবং সেই অনুযায়ী আইন রক্ষাকারী বাহিনীকে ভূমিকা পালন করতে উদ্যোগী করে তুলবেন, এবং যারা এই সমস্ত মব ভায়োলেন্স করে তাদের প্রতি একটা সতর্ক বার্তা দেয়া। যেমন ছোট্ট একটা ঘটনা বলি, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি তার সহপাঠী বা আর একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দিকে তাকিয়ে হেসেছেন, এই জন্য তাকে ছুরিকাঘাত করে যে মারা হলো। এই মারার মধ্যে এটা একটা ঘটনা, কিন্তু এর মধ্যে একটা প্রবণতা তৈরি হলো যে আমার গায়ে যদি জোর থাকে, আমার সাথে যদি 5 জন লোক থাকে, আমি যা খুশি তা করতে পারি। এই যে যা খুশি তা করতে পারি, এই মানসিকতাটা কেন হলো? আমরা তো একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চেয়েছিলাম, যা খুশি তা করতে পারার সমাজ তো তৈরি করতে চাই না। তাহলে এইটা কেন হলো, এটা একটু আমাদের ক্ষমতাসীন যারা আছেন, 8 মাস ধরে যারা রাষ্ট্র ক্ষমতাটা পরিচালনা করছেন, তাদেরও একটু বিবেচনা করা উচিত। তাদের কোন জায়গায় উদাসীনতা বলি, অথবা প্রশ্রয় দেয়া বলি, অথবা কোনো কোনো ক্ষেত্রে তাদের অবহেলা বলি, তার ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক হয়ে গেল। ফলে রিয়েলাইজেশন যখন হয়েছে, মানুষ আমরা তখন অ্যাকশনটাও দেখতে চাই। জি, রাজগুল জনরতন, আমি আপনার সাথে আমরা যে বিষয়টি নিয়ে শুরুতে আলোচনা করছিলাম, দুই প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে, আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য অনেক দেশের সাথেই সম্পর্ক জোরদারের জন্য আসলে চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার, এবং এইদিকে মনোযোগ এখন এই দিকে মনোযোগ দিতে গিয়ে এই যে প্রতিবেশীদের সাথে যে যোগাযোগ বাড়ানোর যে বিষয়টি, অথবা প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের যে বিষয়টি, এই জায়গাটিতে কি আসলে প্রচেষ্টা অথবা যোগাযোগটা কমে গেছে অথবা কম করা হচ্ছে, এমনটা আপনি দেখেন রাজিকুজ্জামান রতন? এর পেছনে 3টে কারণ আছে বলে আমরা মনে করি। বিগত সরকার 15 বছর তাদের শাসন পরিচালনা করতে গিয়ে কখনো কখনো এমন কিছু বিদেশ নির্ভরতার প্রমাণ দিয়েছেন, যে কারণে ওই সরকারের বিরোধিতা করতে গিয়ে কখনো কখনো আমাদের ওই রাষ্ট্র বিরোধিতার জায়গায় চলে গেছে। যদি বলে যে ভারত সরকারের যে আচরণ আর ভারতের জনগণের যে ভূমিকা, এই দুটো দুটো তো আলাদা। আমরা যে দেশের জনগণের আওয়ামী লীগের বিরুদ্ধে তার ক্ষোভটা শেষ পর্যন্ত কিন্তু ভারত রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা হলো এক। সেই জায়গায় আমাদের একটা ভূমিকা পালন করা দরকার, যে আমাদের প্রতিবেশী ইচ্ছা করলে পাল্টাতে পারবো না, কিন্তু প্রতিবেশীর আচরণটা যেন পাল্টায়, সেই ব্যাপারে আমাদের একটা ভূমিকা পালন করতে হবে। আবার ধরুন যে আমরা ওই বাণিজ্যের দিকে নজর দিতে গিয়ে আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্যটা কেমন হবে,
ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্যটা কেমন হবে সেটার দিকে যেমন নজর দিয়েছি। আবার চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য প্রায় 25 থেকে 26 বিলিয়ন ডলারের বাণিজ্য, যার মধ্যে প্রায় 95% আমরা আমদানি করি, 0.5% আমরা রপ্তানি করি। সেই চীনের সঙ্গে আমাদের বাণিজ্য এবং নানা ধরনের নির্ভরতা সেটাও কেমন হবে সেটাও তো বিবেচনা করা দরকার। আর পাশাপাশি ভারতের উপর অনেক বিষয়ের উপর নির্ভরতা যেটা ছিল, সেটা কাঁচামাল থেকে শুরু করে আমাদের পেঁয়াজ রসুন থেকে শুরু করে সুতা থেকে শুরু করে তুলা পর্যন্ত, সেক্ষেত্রেও এমনকি চিকিৎসা পর্যন্ত ভারতের দিক থেকে যে ভিসাকে কেন্দ্র করে কড়াকড়ি আরোপ করা, এগুলো কিন্তু বাংলাদেশের জনগণকে আবার নতুন করে ভাবিয়ে তুলছে এবং সরকারও সেটা ভাবছে। ফলে এখানে নতুন অ্যাভিনিউ খোঁজা, নতুন বাজার খোঁজা, নতুন গন্তব্য খোঁজা সেগুলো চলছে। এগুলো যেমন আমরা অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এগুলো ঘটছে। পাশাপাশি যেটা হচ্ছে একটা ভূ রাজনৈতিক পরিবেশ। বাংলাদেশ কিন্তু একই সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিবেশের কেন্দ্রে অবস্থান করে। আমাদের পাশে যে মায়ানমার, সেও একটা আন্তর্জাতিক উত্তপ্ত জায়গা। আমাদের পাশে যদি বলি ভারত, আমাদের একটু সামনে যদি বলি চীন, এবং আমাদের বঙ্গোপসাগর, সব মিলিয়ে এই যে ভূ রাজনৈতিক পরিবেশ, এর উপর আমেরিকার নজর যেমন আছে, এর উপর ইউরোপিয়ান ইউনিয়নের নজর যেমন আছে, চীন যেমন এখানে একটা ভূমিকা পালন করতে চায়, ভারতের একটা ভূমিকা পালন করার চেষ্টা আছে, এবং পাশাপাশি রাশিয়ারও একটা ভূমিকা পালন করার চেষ্টা আছে। বাংলাদেশের বিনিয়োগের নামে জাপানের এখানে যে রোল আছে, সবগুলোকে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে আমাদের দেশের সার্বভৌমত্বকে বিবেচনায় রেখে, যে দেশের জনগণের সর্বোত্তম যে আহ, সুবিধাটা হয় সেই কথা বিবেচনা করে। দেশের চাইতে বড় স্বার্থ নাই, জনগণের চাইতে বড় স্বার্থ নাই, আমাদের দরিদ্র মানুষের চাইতে বড় কোনো স্বার্থ নেই, এগুলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে। জি। অনেক সময় আমরা দেশের স্বার্থের নামে লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে আগের সরকার, তাতে করে জনগণের স্বার্থ বিপন্ন হয়েছে, লুটপাটকারীদের সমৃদ্ধি বেড়েছে। এটা যেমন সমাজে বৈষম্য তৈরি করেছে, এবারও আমাদের দেখতে হবে আমাদের শ্রমজীবী মানুষের স্বার্থটা যেন কোনোভাবেই বিপন্ন না হয়। আন্তর্জাতিক এই রাজনৈতিক নানা ধরনের চাপের মধ্যে চীন, মার্কিন ভারত, বা মায়ানমার বাংলাদেশ, মায়ানমার চীন সম্পর্ক, এবং মায়ানমার আমেরিকা সম্পর্ক, এই সমস্ত কিছুকে কিন্তু খুব বিবেচনা করতে হবে। কারণ দেশটা আমাদের ছোট, জনসংখ্যা আমাদের বেশি, অভাব আমাদের বেশি, এবং আমাদের সম্ভাবনাটাও বেশি। তাহলে সম্ভাবনাটাকে সামনে রেখে এই প্রতিকূলতাগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সেটা আমাদের একটু খেয়াল জি। করা দরকার। রাজুজ্জামান রতন, আমি আসবো আপনার কাছে আবারও। জিতেন বড়ুয়া, আমি একটু ছোট্ট করে আপনার কাছে আসি, যে বিষয়টি আসলে একটু জানা দরকার। এই যে সীমান্ত এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়, একটি বড় ইস্যু হচ্ছে এই চোরাচালান, যেটাকে কেন্দ্র করেই অথবা যেইটার অভিযোগেই আসলে সীমান্তে হত্যা থেকে শুরু করে নানা রকমের এই যে ধরে নিয়ে যাওয়া, অত্যাচার করা, নির্যাতন করা, এই ঘটনাগুলো ঘটে। জিতেন বড়ুয়া, আপনার ওইদিকে খাগড়াছড়ির ওদিকে যদি বলি যে এই চোরাচালানের বিষয়টা কি আসলে কমেছে, নিয়ন্ত্রণে আছে, অথবা কি অবস্থা, পরিবর্তিত পরিস্থিতিতে একটু যদি বলতেন সংক্ষেপে 2 মিনিটে। না, চোরাচালানির অবস্থাটা তো তেমন কোনো পরিবর্তন হয়নি। চোরাচালানটা বিশেষ করে ফেন্সিডিল, বিভিন্ন ধরনের মাদক, বিদেশি সিগারেট, এগুলি অবাধেই আমাদের পানছড়ি, খাগড়াছড়ি, তারপরে রামগড় সীমান্ত এলাকা যেগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু অবাধে মানে আসে। এবং ম্যাক্সিমামই আবার এখন একটু যে নিরাপত্তা বাহিনী বা পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হওয়ার কারণে প্রায় কিন্তু ধরা খাচ্ছে। ধরা খাওয়ার পরেও কিন্তু এই চোরাচালানটা দেখা গেছে যে 1 মাসে প্রায় কোটি টাকার মাদক ধরা পড়ছে। কিন্তু দেখা গেল কি এরপর দিনও আবার মানে মাদক ধরা পড়তেছে। এই ক্ষেত্রে সীমান্তের এই যে চোরাচালানটা কিন্তু বন্ধ হয়নি। এখানে মাদকের পাশাপাশি বিভিন্ন যে যেমন আগামীতে আমাদের যে কুরবানি হবে, ওই সময় দেখা যাচ্ছে যে কি সীমান্ত এলাকা দিয়ে আপনার যে গরু মানে আমাদের এখানে মানে প্রবেশ করতেছে। তো এগুলি আসলে রোধ করা দরকার। অনেক ক্ষেত্রে এই মানে কিছু কিছু যে আমাদের সামাজিক নেতৃবৃন্দ আছে, এই মানে এই ধরনের মাদকগুলো যখন আসে বা সীমান্ত দিয়ে গরু চোরাচালান হয়, তখন ধরতে গেলে এই যে সেখানেও পাহাড়িদের সাথে কিন্তু একটা গন্ডগোল হয়ে যায়। যেমন পানছড়িতে এই ধরনের একটা গরু চোরাচালান ধরতে গিয়ে মানে বিজেপির উপর কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীর বিশাল একটা হামলা হয়েছিল। তো এই জি। ধরনের মানে ঘটনাগুলোকে তারা নিজেদের ব্যক্তি স্বার্থ না দেখে দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে যদি দেখা হয়, তাহলে আমার মনে হয়
এটা একটু মানে আহ, জি ভালো হবে। জিতেন বড়ুয়া, জি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। রাজিকুজ্জামান রতন, আমরা শেষ দিকে আছি, যদি সংক্ষেপে একটু আমাকে 2 মিনিটে অথবা 3 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 2 মিনিটে যদি বলতেন, আমি ছোট্ট করে তুলে ধরি। নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে এর মধ্যে দুই একটি বিষয় আছে যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। একটি হচ্ছে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সংসদ আসন বাড়িয়ে 600 করা এবং সেই আসন থেকে 300 আসন নারীদের জন্য সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ। শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা। সাথে যোগ করে দেই, নারী বিষয়ক সংস্কার কমিশনই বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কমিশনের প্রস্তাব যে দুটি আমি বললাম, এগুলো আপনি কিভাবে দেখছেন এবং হেফাজতে ইসলামের দাবির ব্যাপারে আপনি কি বলবেন, আপনার ব্যক্তিগত মত কি, অথবা আপনি কিভাবে দেখেন বিষয়টি? জি রাজিকুজ্জামান রতন, আপনার সাউন্ডটি সম্ভবত অফ করা। জি জি শেষ থেকে যদি শুরু করি, হেফাজতে জি ইসলাম এখন নারী কমিশনটা, সংস্কার কমিশনটা বাতিল করতে চাইছে। কিন্তু নারী সংস্কার কমিশন তো হয়েছে 5 মাস আগে। তো সেটা একটু বিবেচনা করার কথা যে তারা কেন এটা বাতিল চাইলো। দুই নম্বর হচ্ছে যে যে সুপারিশগুলো নারী সংস্কার কমিশন দিয়েছে, তারা তো নানা সেকশন অফ পিপলের সঙ্গে কথা বলেছে, বিভিন্ন জনের সঙ্গে মত বিনিময় করেছে। ফলে তাদের কিন্তু সুপারিশ, এই সুপারিশ গৃহীত হবে কি হবে না এটা নির্ভর করবে পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসবেন, তারা না এগুলো সুপারিশ গ্রহণ করবেন কিংবা বাস্তবায়ন হবে। আচ্ছা, কেউ কি কোনো কথাই তাহলে বলতে পারবে না? আমি এটা তো ভুল কথাও বলতে পারি, ধরেন আপনার বিবেচনা আমার কথাটা ভুল, আবার আমার বিবেচনা আপনার কথাটা ভুল, তাহলে আমি না সমালোচনা করে বলবো যে এই কথাটা এই কারণে গ্রহণযোগ্য নয়, এই কথাটা এই কারণে এটা। তো ফলে আমার মনে হয় যে কমিশন তারা নানা ধরনের বিষয় বিবেচনা করে তাদের একটা সুপারিশ দিয়েছে। আমরা নিশ্চয়ই অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে বিবেচনা করবে, ক্ষমতায় যারা থাকবেন তারা বিবেচনা করবেন, নির্বাচিত হয়ে যারা আসবেন তারা বিবেচনা করবেন। জি তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি আমরা রূপান্তরিত করতে চাই, যার আকাঙ্ক্ষাটা আমরা 5ই আগস্টের মধ্যে আবার দেখেছি, স্বাধীনতা যুদ্ধে দেখেছি, 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দেখেছি, 5ই আগস্টে আবার দেখলাম হাজার হাজারে মানুষ রাস্তায় যে দাঁড়িয়েছে, পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে, নিপীড়নের সামনে দাঁড়িয়েছে। তার পাশে কিন্তু তার বোনটাও ছিল, তার পাশে কিন্তু তার নারী সহযোদ্ধাটাও ছিল, তার পাশে তার শিশু ছিল, তার পাশে গেছিল। তার ধর্মের পরিচয় কেউ কখনো জিজ্ঞেস করেনি যে তুমি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান। তারা সবাই কিন্তু আন্দোলন কর্মী ছিল। ফলে জি আমরা মনে করি আন্দোলনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক মূল্যবোধের জন্ম হয়েছিল। সেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হওয়া উচিত ভবিষ্যৎ নির্বাচনে জি বা ভবিষ্যৎ রাজিকুজ্জামান রাষ্ট্র রতন, পরিচালনা আমি করতে। একটু শেষ প্রশ্ন একটু আপনার কাছে করি, সময় হাতে 1 মিনিট আছে। আপনি শ্রম সংস্কার কমিশনের সাথে যুক্ত ছিলেন, শ্রম কমিশন যে প্রতিবেদনটি জমা দিয়েছে তার সাথে কাজ করেছেন। আমি একটু এই যে শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করার যে বিষয়টি, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখেন রাজিকুজ্জামান রতন? আপনাদের প্রস্তাবে এই সংশ্লিষ্ট কিছু আছে কিনা, অথবা যদি বলতেন। আমাদের প্রস্তাবে এরকম কিছু নাই, কারণ আমরা এটাকে যৌনকর্মীদেরকে আসলে শ্রমিক হিসেবে আমরা আখ্যায়িত করি নাই। ফলে সেটা আমাদের শ্রম সংস্কার কমিশন এটা নাই। কিন্তু আমরা যেটা মনে করি যে কেন একজন মানুষকে তার দেহ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হবে, এই অমানবিক পরিবেশে কেন একজন মানুষ চলে যায়, সেটার দায় কিন্তু আমাদের নিতে হবে। আমরা চাই না এই ধরনের অমানবিক পেশায় কেউ যুক্ত থাকুক, লাঞ্ছনার পেশায় কেউ যুক্ত থাকুক। আমরা চাই প্রত্যেকটা মানুষ তার জীবন এবং জীবিকা সম্মানের সঙ্গে নির্বাহ করতে পারুক। আমরা এই কারণে শ্রম সংস্কার কমিশন যে, যদি আউটলাইনে বলি, আমরা প্রত্যেকটা শ্রমিকের যেমন একটা সামাজিক স্বীকৃতি চেয়েছি, তার রেজিস্ট্রেশন চেয়েছি, তার রেমুনারেশন, তার ন্যায়সঙ্গত মজুরি আমরা চেয়েছি, কর্মক্ষেত্রে তার একটা মর্যাদাপূর্ণ পরিবেশ চেয়েছি। যে কারণে আমরা এটাও বলেছি যে আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় তুই তোকারি করে কথা বলা হয়। আমরা এটাও বলতে চেয়েছি যে আমাদের সমাজের মানুষকে যেন তুই তোকারি করে কেউ কোনো কথা না বলে, যারা উৎপাদন করে তাদেরকে যেন সম্মান দিয়ে আমরা কথা বলতে পারি। এবং আমাদের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পড়লে, তার আহত হলে তার চিকিৎসা, নিহত হলে তার ক্ষতিপূরণ, এগুলোর কথা আমরা বলেছি। ফলে আমরা জি শ্রম সংস্কার কমিশনের মধ্যে দিয়ে বলেছি প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক দিক থেকে তাকে মর্যাদা সম্পন্ন করে তুলতে হবে, সামাজিক দিক থেকে তাকে মর্যাদা সম্পন্ন করে তুলতে হবে, এবং দেশের নাগরিক হিসেবে তার একটা মর্যাদা নিশ্চিত করতে হবে। জি রাজিকুজ্জামান রতন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। জিতেন বড়ুয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন। জি দর্শক আপনাকেও ধন্যবাদ। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।